দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন বাংলা ফাউন্ডেশনের নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুজনকে। ডক্টর আসাদুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করি। আজকের ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা, বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে, আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি বলতে চাই, এনসিপি আজকে প্রেস ব্রিফিং করেছে, তাদের বক্তব্য দিয়েছে। সেখানে বক্তব্য দিতে গিয়ে এনসিপির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে তিনি এক প্রকার অভিযোগের সুরে বলেছেন, ভাগ বাটোয়ারার নির্বাচন করতে চায় রাজনৈতিক দলগুলো। দুটি দল যারা অতীতে বন্ধু ছিল, তারা একটি সমঝোতার নির্বাচন চায়। এক ধরনের আশঙ্কার কথা, এক ধরনের অভিযোগের কথা বলেছে। আসলে কি নির্বাচন নিয়ে যে দুটি অভিযোগ তারা করতে চায়, তাতে স্পষ্টতই ইঙ্গিত দিয়েছে জামায়াত ইসলামী এবং বিএনপির দিকে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা আপনার এনটিভির দর্শকদের। আমি সংবাদ সম্মেলনের বক্তব্যটি পড়েছি। এরকম কথা তিনি বলেছেন বটে, কিন্তু আসলে এটা ওনার পর্যবেক্ষণের সাথে বাংলাদেশের প্রকৃত রাজনীতির যে পরিস্থিতি, আপনি যদি দেখেন যে জামাত ইসলামী, বিএনপি তাদের পরস্পর যে ইস্যুড স্টেটমেন্ট, যেই স্টেটমেন্টগুলো তারা পর্যন্ত ইস্যু করেছেন অথবা বক্তব্য বিবৃতি দিয়েছেন, ইনফ্যাক্ট এনসিপি আহ্বায়কের বক্তব্যের সাথে প্রকৃত পরিস্থিতি, মাঠের রাজনীতির পরিস্থিতির কোনো আমি মিল দেখছি না। এটা তো আপনাদের মানে যদি বলি আমি এভাবে, যেটা একটা লোক দেখানো বা আসন ওয়াইজ বিভিন্ন জায়গায় এক ধরনের এরকম বক্তব্য, পাল্টা বক্তব্য, কিন্তু ভিতরে ভিতরে হয়তো বা দুইটি দল সমঝোতা কিছু করছে। দুটো দল কেন, রাজনীতি করতে হলে তো আপনার একটা ন্যূনতম একটা শালীন সমঝোতা তো থাকতে হবে প্রত্যেকের সাথে। আপনার রেসপেক্ট টু ইচ আদার্স, অন্যের মতকে আপনি সম্মান করবেন, এটা তো কোনো, এবং এইটুক তো থাকা উচিত। এটা না থাকলে তো রাজনীতি তো সাংঘর্ষিক রাজনীতি হবে। মানে আপনার কনফ্রন্টেশনাল পলিটিক্স তো আসলে দেশের মানুষকে আতঙ্কিত করে তোলে। তো সেটা তো মোটেই কাম্য না। আপনাকে মানে অপরের মতকে আপনি মানে শ্রদ্ধা করবেন, আপনার নিজের মত প্রকাশ করবেন, আপনার নিজের মত প্রকাশ করতে আপনি বাধাগ্রস্ত হবেন না। এটাই তো একটা ডেমোক্রেটিক পলিটি, এটাই তো আশা করা না। সেটি ঠিক আছে রিপন ভাই, এখানে যে অভিযোগটি তিনি মানে করছেন, তার সেই অভিযোগটার প্রেক্ষিতে মানে কেমন যেন একটা সুর শোনা যায়, সে আবার সেই আমি ডামির নির্বাচন ফিরে আসবে কিনা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে বা নির্বাচনে যদি ঐক্য হয় সেটা ঐক্য হইতে পারে। আমি আপনাকে বলি, কিন্তু সমঝোতার নির্বাচন করতে চায় দুটো দল, সমঝোতা অনেক বড় অভিযোগ। না, সমঝোতা নির্বাচন করে, এটা আমি তো বললাম যে ওনার রাজনৈতিক পর্যবেক্ষণ, ওনার দেখাটাও তো কম। রাজনীতির দেখাটা চড়াই উতরাই। আমাদের সেই স্কুল বয়স হলো তো সেই 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, অনেকগুলো তো মানে অনেক টালমাটাল মানে টালমাটাল পরিস্থিতি, টালমাটাল রাজনৈতিক পরিবেশটা তো আমরা দেখেছি। তো ফলে ঠিক মানে উনি যেটা বলেছেন, আমি একমত হওয়ার তো কোনো কারণই নেই। সবচেয়ে বড় আমি বলতে চাই ওনার পর্যবেক্ষণটা একেবারেই সঠিক না। হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নেই। কেন? আমি এভাবে বলি, কেন না, যদি আমি এভাবে বলি যে বিএনপি তো সবসময় বলেছে যে একটা ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার করবে। এটা আপনি এটার আমি একটা ব্যাখ্যা দিতে চাই। সেটা হচ্ছে, আমি জামাতের বেশ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমার 8ই অগাস্ট আমার যেদিন ইউনূস সরকার শপথ নিলেন, সেদিনও তাদের সাথে কথা হয়েছে। মাঝে মধ্যেই কথা হয়। আমার সাথে তো সম্পর্কের ঘাটতি কারোরই নাই, কোনো দলেরই নেই, সত্যি কথা। তো আমি যেই সময় ছাত্র রাজনীতি করেছি, এখন জামাতের অলমোস্ট শীর্ষ নেতৃত্বের অনেকেই তখন ওই সময়কারই তাদের ছাত্র সংগঠনের নেতাও তারা ছিলেন।
তো ফলে যতদূর আমি তাদেরকে চিনি জানি বুঝি তাদের মধ্যেও একটা তাদের মধ্যেও একটা ডেমোক্রেটিক বিহেভিয়ার, ডেমোক্রেটিক পলিটি তাদের মধ্যে আছে। এবং সেখানেও যেটা মানে তাদের সাথে কথাবার্তা, পরবর্তী কথাবার্তা যেটা মনে হচ্ছে, ইনফ্যাক্ট জামাত এবং বিএনপি তারা যদি নিজেদের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, অর্থাৎ যেটা বলে ঐক্য বলেন, জোট বলেন বা আসন সমঝোতা বলেন, যেটা বলেন, এই নির্বাচন তো একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টই থাকবে না। ডেমোক্রেসিতে তো আপনার একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকতে হবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ওর মধ্যে থেকে বেছে নেবেন। আমি তো জনগণকে অপশন ছাড়া রাখতে পারি না। মানে আপনি যখন আসন সমঝোতা করবেন, মানে আপনার বিটুইন দ্য মানে লার্জার পার্টিস, তখন তো আর পাবলিকের কোনো অপশন থাকে না। তো সেজন্য এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হওয়ার একেবারেই সম্ভাবনা নাই। তবে আপনারা যেটা মানে অনেকে যেটা বলতে চান যে আওয়ামী লীগবিহীন পরিস্থিতিতে, এটা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা, আওয়ামী লীগবিহীন পরিস্থিতিতে সো হোয়াট, 73 সালে মূলত নির্বাচনটা 73 সালে হয়েছিল। যেই পাকিস্তান আমলে 1947 সালে স্বাধীনতার জন্য, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলিম লীগের তো একটা কি ঐতিহাসিক অবদান ছিল, তো কোনো সন্দেহ নেই। ইট ওয়াজ মুসলিম লীগ এবং মুসলিম লীগের নেতৃত্ব, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, তিনিও তো মুসলিম লীগের নেতা বা যুব মুসলিম লীগের নেতা। আওয়ামী মুসলিম লীগ তো পাকিস্তান আমলে। তো এরা সবাই তো পাকিস্তান সৃষ্টি করেছেন, দে হ্যাড এ মানে বিগ কন্ট্রিবিউশন। তাহলে ওরকম একটি রাজনৈতিক দল তাদের ভুল সিদ্ধান্তের কারণে যখন পলিটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে বা যাচ্ছিল 70 নির্বাচনে, তো 73 নির্বাচনের সময় তো মুসলিম লীগ, জামাত ইসলাম, ইসলামিক ডেমোক্রেটিক ল্যান্ড, আদার ইসলামিস্ট ফোর্সেস, পলিটিক্যাল পার্টিস, তাদেরকে একেবারে বাদ দিয়ে বা নিষিদ্ধ করে তারপরে যে 73 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং এরপর মেজর পার্টি হিসাবে মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি, কোনো জায়গায় ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফরনগর কুড়েঘর মার্কা, তারপরে আপনার তখনকার সময় সদ্য প্রতিষ্ঠিত জাসদ নির্বাচন করলো। তাহলে কি আপনি বলতে চাবেন যে ওই নির্বাচনটা কম্পিটিটিভ ছিল না বা নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই? তা না। সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে যাদের অ্যান্টি পিপল রোল হয়ে যায় তারা বয়কটেড হয়ে যায়। ইভেন জার্মানিতে নাজি পার্টি স্টিল নিষিদ্ধ। নাজি পার্টি ছাড়াই, হিটলারের পতনের পরে নাজি পার্টি ছাড়াই জার্মানি নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে হবে। ফলে কোনো পার্টি, মানে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতৃত্ব যখন মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত অথবা অভিযুক্ত হয়, সেই পার্টির সেই নেতাদের রাজনীতি করার, নির্বাচনে দাঁড়ানো তো পরের কথা, কোনো মোরাল স্ট্যান্ডিংই থাকে না। সে আলোচনা তো আরেকটু ভিন্ন আলোচনা। এই আলোচনায় আমি বলছি যে ওটা ছাড়াও এখন যেহেতু ওই ধরনের একটা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী একটি পার্টি, যে পার্টিটাকে অন্যতম একটু বড় দল মনে করা হতো, সেই দলটির অনুপস্থিতিতে তো এই কথাগুলো আসছে। তো সেই প্রশ্ন যখন আসে, তখন নির্বাচনটাকে যদি আপনি প্রতিযোগিতাপূর্ণ করতে চান, যেটা ডেমোক্রেসির এসেন্সই তাই, সেক্ষেত্রে তো এই ধরনের সমঝোতার কোনো সুযোগ নাই। আর আপনি জাতীয় সরকারের কথা বলেছেন, জাতীয় সরকারের কমিটমেন্ট অফকোর্স আমাদের আছে। আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন, সেটা হচ্ছে নির্বাচনের পরে যেই দল যারাই সংসদে যান না কেন, বিশেষ করে যারা আন্দোলনে সংগ্রামে 5ই আগস্টের এই অভ্যুত্থানটাকে চূড়ান্ত রূপ দিতে যাদের কন্ট্রিবিউশন ছিল, অর্থাৎ মাঠের বন্ধুদের, আন্দোলনের সাথীদের, তাদের কি নিয়ে সরকার বিএনপি গঠন করলেও অন্যদেরকে বিএনপি আমন্ত্রণ জানাতে চায় যে আসলে আমরা একটা উই ক্যান ফোর্স দ্য গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি। আমি ক্লিয়ার, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আপনার বক্তব্যেও বোঝা যায় যে জাতীয় সরকার এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল, পক্ষের যে শক্তিগুলো ছিল, তাদের নিয়েই জাতীয় সরকার গঠনের একটা আছে, মানে কমিটমেন্ট আছে, দরকার। সেই ক্ষেত্রে আমার বক্তব্য ছিল, আন্দোলনের স্পিরিটটাকে যদি আপনি কনসলিডেট করতে চান, নির্বাচনের পরে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক চ্যালেঞ্জ থাকবে। নিশ্চয়ই সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সকল আন্দোলনের বন্ধু সাথীদেরকে নিয়েই আমরা দেশকে রক্ষা করব, গণতন্ত্রকে পাহারা দেব। রাইট, যদি সেইটাই হয়, সেই আপনার সেই বক্তব্য ধরেই আমার কথা ছিল যে তাহলে কি এরকম কোন সমঝোতা করতে চাচ্ছি কিনা, নিজে মানে তলে যাই হোক, সেটি আবার আসবো। ওবায়দুল কাদের তলে এটা ব্যর্থ হইছে, সুযোগ নাই, আমি আবার একটু আসবো। আমার অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি,
নাহিদ ইসলামের এই বক্তব্যর আপনার কাছে কি মনে হয় যে উনি কি একটি দলের এবং সরকারেও ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা অযথাই ফাঁকা বলি আউড়েছে, নাকি এটা রাজনৈতিক কোনো বক্তব্য, না সত্যি আসলে কিছু ঘটনা ঘটছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার পাশের বিজ্ঞ সমালোচক। এখন আপনি যদি বলেন নাহিদ সাহেব কি বলছে সেটার ব্যাখ্যা আমরা দিব, সেটা একটু কঠিন কাজ। কারণ তিনি কি মিন করে বলছেন বেস্ট আনসার সে দিতে পারবে, বাট আমরা বাইরের থেকে যে আলোচনাটা করি, প্রথম কথা হইলেই আপনি মেইনলি সে বিএনপি এবং জামাতের দিকে ইঙ্গিত দিছে। রাইট, বলছে নাম ধরেই বলছে। আচ্ছা, নাম ধরেই বলছে জামাত এবং বিএনপি। প্রথম কথা হইল গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা দেখতেছি জামাত এবং বিএনপি দুইজন দুই মেরুর আলোচনা করছেন এবং সম্প্রতি তাদের ভিতরে অনেকগুলো বিরোধ হয়েছে। একটা বিরোধ হয়েছে পিয়ার সিস্টেম নিয়ে, একটা বিরোধ হয়েছে স্থানীয় নির্বাচন আগে, মানে এগুলা যদিও এখনকার বিষয় না, বাট এগুলো তাদের বিরোধ ছিল। তারপরে ফাইনালি লাস্টলি তারা গিয়ে বলল গণভোটটা আগে চাই। সেখান থেকেও তারা শিফট করলো কি করলো না জানি না, বাট ফাইনালি এটা চলে গেল সরকারের শোল্ডারে এবং সরকার ঘোষণা করলেন যে নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। তো এই যে 5ই আগস্টের পর থেকে কনস্ট্যান্ট একের সাথে অর্পের বনাবনি হচ্ছে না, তারপরে যদি নাহিদ সাহেব এটা বলে তখন আমার কাছে একটু বেমানান মনে হয়। 2 নম্বর, ইদানিংকালে আবার কথা আসছে, যেই কথাগুলো আমরা আগেও বলছি এখনও বলি, যে জামাত রে সবাই ব্যবহার করছে কিংবা জামাত ব্যবহৃত হয়েছে, হট এভার ইট ইজ। তো সেক্ষেত্রে আপনি জামাতকে এই এই যাত্রায় ব্যবহার করতে চাচ্ছেন অ্যাটলিস্ট বিএনপি, তাতে কোনো সন্দেহ নাই। কেননা বিএনপি আজকে পর্যন্ত যে কোনো ফর্মেই হোক নির্বাচন করলে তারা ক্ষমতায় যাবে যদি জনগণ ভোট দেয়। সে তো ভোট কথাটা তো আছেই, ভোট দিলে ভোট হবে, তারপরে নির্বাচন ঘোষণা করবে, আমরা নর্মাল ইয়েটা বলছি। 2 নম্বর, এবং সেটা যদি হয় তাহলে বিএনপি জিতবে। 1, 2, আপনি তার সাথে যদি আতাত করেন, দুইটা দলের আইডিওলজি রিভার্স, একটার সাথে আর একটা বনে না। যদি তারপরেও তারা অতীতে তো আমরা দেখেছি এই রিভার্স আইডিওলজির আমি সেটাই দুইটা দল না আরো একাধিক দল একসাথে বসে আন্দোলন করেছে। বলছি সেটা তো আমি বারবার বলি যে আপনি যখন কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আমার বক্তব্য হলো যে শুধু আইডিওলজির কারণে মিনিমাম কোনো ঐক্য হবে না, এই যুক্তিটা একেবারেই আমি যুক্তি দিচ্ছি না। আমি বলছি এই মুহূর্তে দলই তো আছে বাজারে দুটো, বিএনপি এবং জামাত। এনসিপি তো আছেই। আপনি যদি এখন তাহলে এনসিপির সাথে কারো মিশবে না, অ্যাটলিস্ট এনসিপির সাথে বিএনপির সুসম্পর্ক হবে। দল আরো আছে, মানে রাজ্যকে ভাই আরো অনেক দল আছে, আরো দল আছে। আপনি ভাই এইটা বললেন, আমি যদি রাজ্যকে এখন একটা পার্টি করি এই মুহূর্তে, আপনি আরো দলগুলোর কথা যেটা বলছেন, নাম আসলো বিএনপি, জামাত আর এনসিপি। আর আওয়ামী লীগ তো আপাতত নিষিদ্ধ, জাতীয় পার্টি নিয়ে বিতর্ক আছে। কিন্তু এর বাইরে যে দলগুলোর কথা বলতেছেন, সেই দলগুলা যদি আমি বলি, কাউকে ছোট করছি না, দলগুলা ছোট ছোট দল এবং তারা সবসময় কোনো না কোনো দলের সাথে ছত্রছায়া থেকে তাদেরকে ইয়ে করতে হবে এবং তারা ওই আলাদা আইডিওলজি নেওয়ার কারণেই মনে করেন বড় দল থেকে তারা একটা গুরুত্ব পায় এবং সেটা যদি বড় দলের সাথে মার্চ করে ফেলে তারা কোনো কারণে, মনে করেন একটা ছোটো দল সে যদি বিএনপির সাথে মার্চ করে যে ঠিক আছে আমরা বিএনপিতে মার্চ করে ফেললাম, তাহলে বিএনপি হয়ে গেল। বিএনপি হয়ে গেলে কিন্তু তারা ওই যে বাইরে থেকে যে দুইটা দর কষাকষি দুইটা সিট নিত সেটা আর তখন পাচ্ছে না। সুতরাং ওইটা ঠিক আছে, কিন্তু ওইটা এমন কোনো এফেক্টিভ দল না যে আপনি টার্নিং পয়েন্ট করতে পারবেন রাজনীতিতে। সেটা আমি যা দেখছি অতীতে তাই বলছি। এখন জামাত এই মুহূর্তে, জামাত আর বিএনপি এবং জামাতের বক্তব্য যে ইফেক্ট হয় তাতে মনে হয় যে টার্নিং পয়েন্ট হতে পারে। সম্প্রতি কিছু কথা বলছে, আমি জানি সেই প্রসঙ্গটা তো পরে আসবে, আমি ওটাই গেলাম না। এইবার আসেন যে এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে যদি জামাত ইসলামের সিট বেড়ে থাকে, আমরা জানি না, অতীত রেকর্ড থেকে যদি বলি, বড় দলের সাথে থেকে সর্বোচ্চ 18টা সিটও তারা পেয়েছে, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে তারা কিছু সিট পাবে। তারা সিট যত বেশিই পাক, আমি জানি না, হয়তো জামাত আমার উপরে মাইন্ড করতে পারে, আমি ধরে নিলাম তার জন্য বাড়াইয়া বললাম 10টা 12টা 15টা 20টা 25টা পাইলো, তাতে কিচ্ছু আসে যায় না। ক্ষমতায় তো আলটিমেটলি বিএনপি যাবে এবং সেক্ষেত্রে
এটা আপনি একেবারে নিশ্চিত হয়ে গেছেন যে মানে ক্ষমতায় আলটিমেটলি বলতে আপনি নির্বাচন হইলে যদি বিএনপি 160টি সিটও পায়, জামাত তো চাচ্ছে যে নির্বাচন মানে ক্ষমতায় তারা জিতবে, আমি একমত, আমি তাদের মতে আঘাত করতেছি না, কিন্তু আমরা পিছের রেকর্ড থেকে বলছি। আমি তো এখন ভবিষ্যৎ চট করে বলতে পারবো না তারা বিজয় লাভ করবে। ভবিষ্যৎ তো বললেন আপনি, এখনই তো বললেন যে বিএনপি ক্ষমতায় আসছে। না না, আমার ধারণা বলছি, আমি যে কারেক্ট তা তো না, কিন্তু আমি বলছি সেক্ষেত্রে বিরোধী দল হবে জামাত। আর তর্কের ক্ষেত্রে ধরে নেই জামাত যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি হবে বিরোধী দল, ঠিক আছে? এখন বিরোধী দল যদি বিএনপি হয় কিংবা বিরোধী দল যদি জামাত হয়, তাহলে তো আপনি সমঝোতা করবেন কার সাথে? এটা কি তাহলে এই সমঝোতা হওয়ার মানে কি জানেন? আওয়ামী লীগ আর জাতীয় পার্টির যে নির্বাচন ছিল, বিরোধী দল, আবার সেই দলের থেকে 3 জন মন্ত্রী, আবার সেই দলের প্রধান ছিল এরশাদ সাহেব, প্রধানমন্ত্রীর বিশেষ দূত। আমরা কি সেই নির্বাচনে যাচ্ছি? 1 নম্বর অভিযোগ তো সেখানেই। আমি বলছি যদি এটা করে, পরিষ্কার জনগণের সাথে প্রতারণা, পরিষ্কার। কারণ আপনি নির্বাচন করবেন আপনার মতো করে, আপনি আপনার ভোটের জন্য মাঠে যাবেন, জামাত তার ভোটের জন্য মাঠে যাবে, বিএনপি তার ভোটের জন্য মাঠে যাবে। নির্বাচনের পরে কি করবেন না করবেন বড় কথা না, পরের কথা। আগে আপনি কোনো রকম সমঝোতা করতে পারবেন না। এটা হইল প্রতারণার শামিল, জনগণকে ধোঁকা দেওয়ার শামিল। সে বিএনপি করুক কিংবা সে জামাতে করুক, এটা জনগণকে প্রতারণার শামিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাতীয় সরকার একটা কথা বলা হচ্ছে, আপনি ক্রাইসিস টাইমে তুড়ি মাইরে উড়াই দিয়েছেন সবাই। ক্রাইসিস টাইম কোনটা? 5ই আগস্টের পরে। এইরকম ক্রাইসিস টাইমে জাতীয় সরকার হতে পারে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছিল সেখানে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলরা কিন্তু বসছিল, বসে কিন্তু সেখানে একটা আলোচনা হইতে পারতো যে ঠিক আছে আমরা এই গর্তের মধ্যে পড়ছি, সেখান থেকে উদ্ধার করার জন্য আসেন আমরা সবাই মিলে, ঠিক আছে প্রফেসর ইউনূস সাহেব আপনি তো সরকার গঠন করতেছেন, আমাদের কিছু লোকও থাকুক। বিএনপি রাজি হয় না। আমি তো বলছি বিএনপি রাজি হয়নি, উচিত ছিল, আমি সেটাই তো বলছি। তখন তো তারা বলেন নাই। আপনি পাশ করার পর ধরে নেন তর্কের খাতিরে বিএনপি জিতে ক্ষমতায় গেল, তারপরে জাতীয় সরকার করবেন, এটা কি গ্রহণযোগ্য হইতে পারে? না, উনি তো ঘোষণাই তো আছে, এটা আপনি ঘোষণা দিতে আসে যায় না, এটা বিএনপির ঘোষণাই আছে যে তারা জাতীয় সরকার করবে কেন? ক্ষমতায় যদি যায়। এটার মানে হচ্ছে আই থিংক তাদের যে চিন্তা ভাবনা, ক্রাইসিসটা কন্টিনিউ করবে, এটা আমার ধারণা, ইভেন আফটার ইলেকশন। তা নইলে আপনি এই যে বলতেছেন যে না, আমি বলছি না, এটি বিএনপির ঘোষণা, আমি মনে করাই দিচ্ছি। ওইটাই তো বলতেছি, বিএনপি ধারণা করতেছে এইরকম টার্ময়েল সিচুয়েশনে, যেখানে এখন থেকে জাস্ট 20-22 দিন আগে, আমি প্রশাসন বলছি, ইলেকশনটা কিন্তু কন্ডাক্ট করে জাস্ট প্রশাসন, যে যত গল্প করেন মাঠে শুধুই প্রশাসন থাকে। আচ্ছা, এখন থেকে 21 দিন আগে একজন ডিআইজি পালায়ে গেছে, এখন থেকে 1 মাস 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালায়ে গেছে। এটা বলার মানে হচ্ছেই আপনি প্রশাসনের অবস্থাটা দেখেন যে প্রশাসন যে আনস্টেবল। সুতরাং এখানে নির্বাচনটা আপনার জগা খিচুড়ি মার্কেটটা নির্বাচন। আমি যদি এই যে নির্বাচন সামনে হতে যাচ্ছে, আমার ব্যক্তিগত অভিনয়, বাংলাদেশের মধ্যে যত নির্বাচন হয়েছে সবচেয়ে একটা ওয়ার্স্ট ইলেকশন হবে, সবচেয়ে খারাপ ইলেকশন হবে। এখন সবচেয়ে যেটা আগামী আজকে পর্যন্ত যা দেখতেছি, কেন আপনি এটা মনে হলো কেন? আমি মনে করবো না, কারণ আমি আবহাওয়ায় থাকি না। আপনি আমার সব শিখিয়ে দিতে হবে, আপনি আমার সব বুঝাই দিতে হবে। আমি মাঠে যাই না, আমি দেখি না, কিন্তু আপনার কে কি কথা বলে। আজকে জামাতের একজন নেতা কি বলছে, হ্যাঁ সে আলোচনায় আসি, সেই আলোচনায় যেটা আসবেন পরে বলছি। আমরা তো প্রশাসনটা দেখতেছি, প্রশাসন কি করতেছে না, সেটা সেই জিনিসটা জানতে চাচ্ছি। দুইজন যে পালায় গেল সম্প্রতি, হ্যাঁ, এটার মানে কি? প্রশাসন অগুছালো, আরো কত কি অবস্থা আছে আমরা জানি না। সুতরাং এই নির্বাচনটা করলে যারাই জিতুক তারা ভাবতেছে, যে জিতুক সে ভাবতেছে যে উল্টা দিকে থাকবে, হ্যাঁ, পরিস্থিতি গ্রহণযোগ্য, নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই আগাম বার্তা দিচ্ছে আমরা নির্বাচনে জয়লাভ করার পরেও হলেও আমরা জাতীয় সরকার গঠন, অর্থাৎ তোমাদেরকে ক্ষমতার স্বাদ দিব। তাহলে বিরোধী দল কি হবে? আমার মনে হয় আপনি একটা রাষ্ট্র চালাবেন বিরোধী দল ছাড়া, আপনি জাতীয় সরকার গঠন করবেন কাকে নিয়ে? ইলেকটেড বডির থেকে। তো ইলেকটেড বডিতে যে দুইটা দল যাবে তারা যদি দুইজনে মিলে সরকার গঠন করেন, অপোজিশন, জাস্ট ইউ আর প্ল্যানিং টু চিট দ্য পিপল অফ দ্য কান্ট্রি अगेन। না, এই ঘটনা তো ঘটেছে আমাদের রাজনীতিতে, আমাদের অবস্থানে হচ্ছে। না আমি এটা বলছি না, না আমি বলছি যে এই উদাহরণ আছে। আমার মনে হয় আমি একটু বিরতি নেই, বিরতির পর ফিরি। জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে ফিরবো। যে কথাটি
বলছিলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যে নির্বাচনের পরেও কি তাহলে কোনো ক্রাইসিস আছে কিনা, যেই ক্রাইসিসের কারণে বিএনপি এরকম একটি জাতীয় সরকার করার চিন্তা করছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসি। যেটি আবু হেনা রাজ্জাকি বলছেন যে বিএনপি এরকম একটি জাতীয় সরকারের কথা চিন্তা করছে এই কারণেই যে তারা জানে যে নির্বাচনের পরও সংকট কাটবে না, সংকট সামনে আছে। আসলে বিষয়টা কি, সংকট কি সত্যি সামনে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি এভাবে বলি, বাংলাদেশটা এখন যেই পর্যায়ে পৌঁছেছে, শেখ হাসিনার লাগামহীন লুটপাট, অর্থ পাচার, সব কিছু মিলে বাংলাদেশটাকে একবার ফোকলা করে গেছে, তাই না? বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠান বলেন, সেনাবাহিনী বলেন, আপনার মানে গোয়েন্দা সংস্থা বলেন, পুলিশ বলেন, এই সব কিছু মিলে মানে একটা সেনাবাহিনীর ভেতরে বা কোনো বাহিনী, রাজনীতি বলেন, রাজনীতিও ধ্বংস সব কিছু, অফকোর্স সব সমস্ত প্রতিষ্ঠানের কথা বলছি। তো এগুলো যদি রিভিল্ড করতে হয়, এটা কোনো পলিটিক্যাল পার্টির একক ইমেজ না। আমি আপনাকে ছোট্ট একটা মানে একটা উইকিপিডিয়া থেকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। A national unity government is a broad coalition of political parties, typically formed during a national crisis like a war, natural disaster, or economic turmoil to promote stability and inclusive decision making. তো একই কথা হলো তাহলে। তো রাজ্জাকি ভাই যেটা বলছে তার এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা রাজ্জাকি সাহেবের কথা না। উনি যেটা বলতেছে, রাজ্জাকি ভাই যে আভাস দিলেন, উনি ওনার আভাস সাথে এটা অন্য, উনি অন্য পার্সপেক্টিভে কথা বলার চেষ্টা করেছেন। বাংলাদেশ নিঃসন্দেহে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এগুচ্ছে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ভূমিকম্প হলো, আফটার শকও দেখলাম, এরপর আরও নাকি 20-25টা নাকি এরকম ভূমিকম্পের সম্ভাবনা আছে, এবং একটা হটবেড অফ কি বলে প্লেটের মধ্যে আছি, উপরে বসে রয়েছে একদম। তো সেটা রাজনীতি বলেন, সব কিছুর মধ্যে। তো নির্বাচনটা হয়ে গেলেই যে ডেমোক্রেটিক ট্রানজিশন কমপ্লিট হয়ে গেল, নট দ্যাট। আপনার প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করতে হবে, মানুষের আস্থা ফিরিয়ে আনতে। যেমন পুলিশের প্রতি মানুষের আস্থা নাই, ড্রেস বদলালেই মানুষের আস্থা আসবে না নাকি? তো আপনার এই পুলিশ তো আমাদের লাগবে। এই পুলিশের ইমেজ রেস্টোর করা, তার উপর কনফিডেন্স গ্রো করানো, তাকে জনবান্ধব পুলিশে পরিণত করা, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো, দলীয় অ্যাপারেটাস হিসেবে ব্যবহার না করা, আদার যে ইনস্টিটিউশনস লাইক আপনার মানে জুডিশিয়ারি, সেগুলোকে মানে একটা ভদ্র দেশে, সভ্য দেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে পরিচালিত হয়, এটা তো গণতন্ত্রের থেকে তো একটা লাইনচ্যুত হয়ে গেছে এই দেশটা। ওটাকে লাইনের মধ্যে আনতে হলে আপনাকে প্রতিষ্ঠানগুলোকে বিনির্মাণ করতে হবে। এই বিনির্মাণ করার টাস্ক শুধুমাত্র যেই দলটি নির্বাচনে জিতবে তার না, সবাই মিলেই যদি দেশটা যদি আমাদের সবার হয়, সবার আগে যদি বাংলাদেশের কনসেপ্টটা যদি আমি ধারণ করি, তাহলে ফর দ্য টাইম বিইং, আমি তো মনে করি আমাদের। কিন্তু রাজ্জাকি ভাই যেটা বললেন যে তাহলে কি এই সরকারি মানে বিরোধী দল বলে কোনো কিছু থাকবে না? আসছি বিরোধী দল থাকবে না কেন? আপনি জাতীয় সরকার করবেন, ন্যাশনাল ইস্যুজে আপনি যদি দেখেন, আমি যদি এইভাবে বলি, ব্রিটেনে প্রধান রাজনৈতিক দলগুলো মিলেও কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে না যে তা না। আপনার মেজরিটি কনসলিডেট করার পরেও করেন, মানে আপনার যখন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ফোর্স করার ব্যাপার থাকে, এই কারণে করা হয় যে মানুষের মধ্যে একটা আস্থা ফেরানোর জন্য, প্রশাসনের মধ্যে আস্থা ফেরানোর জন্য, যেন সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলেই দেশটাকে টেক কেয়ার করছে। এটা কিন্তু বিশাল একটা মেসেজ দেওয়া। কিন্তু আপনি যার জায়গাতে, মনে করেন ইউ আর দ্য প্রাইম মিনিস্টার, আমি আপনার গভর্নমেন্টে ধরেন অন্য দল থেকে আমি মন্ত্রী, আপনি আপনার ভুল সিদ্ধান্ত, ভুল কিছু যে আমি সমালোচনা করতে পারবো, নট দ্যাট, আমি করতে পারি। আপনি যদি ইসরায়েলের কথা, যেই দেশটাকে আমরা সবচেয়ে বেশি আমরা অপছন্দ করি, তারাও কিন্তু আপনার সেখানে অল স্মল পার্টিজ লেড বাই নেতানিয়াহু, তারা কিন্তু সেখানে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট মানে করে আছে। কারণ তারা বলছে যে তারা তাদের দৃষ্টিতে, তাদের ভাষায় যে মানে ইসরায়েল
সংকটের মধ্যে আছে, থ্রেটের মধ্যে আছে। বাংলাদেশ থ্রেটের মধ্যে নাই, রিজিওনালি ইন্টারন্যাশনালি থ্রেটের মধ্যে নাই, আছে তো, নিশ্চয়ই থাকবে না কেন? আমাদের নেতারা যে সমস্ত বক্তব্য বিবৃতি ইঙ্গিত দেন, সতর্ক করেন, তাদের কথাকে তো আমাদের প্রণিধান করারও ব্যাপার আছে। তাতে করে আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের আগামীতেও, এবং শেখ হাসিনার কথা আপনি যদি ধরেন, শেখ হাসিনার সাজা হয়ে গেছে, তাকে ফেরত আনার প্রশ্ন থাকবে। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বা দেবে না, নেগোশিয়েট করতে হবে। ভারতকে তো একটা মেসেজ দিতে হবে যে তুমি কি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নেবে, না বাংলাদেশের জনগণ যা চায় তুমি জনগণের পক্ষ থেকে দুদেশের বন্ধু প্রতিম সম্পর্ককে এগিয়ে নেবে। তুমি কি শুধুই মাত্র একটি পতিত স্বৈরাচার কি তুমি বন্ধু ভাববে, না বাংলাদেশকে তুমি প্রতিবেশী হিসেবে তার সাথে তোমার বন্ধুত্বের প্রয়োজন? এইটা যখন এই বিষয় যদি আপনি মনে করেন ভারতের যদি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয় খুব ভালো, যদি ভারতের দৃষ্টিভঙ্গি যদি নেতিবাচক হয় তাহলে তো এখানে আপনাকে ন্যাশনাল ইউনিটির মধ্য দিয়েই সরকারের যান আর না যান, কথার কথা, সরকারের যান বা না যান, একটা কিছু কিছু বিষয় তো আপনার একটা ন্যাশনাল ইউনিটি থাকতে হবে। সেটা আমি আমার ওপেন কল, আমার প্রকাশ্য আহ্বান যে ওয়েল উই ক্যান ফর্ম এর মানে ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইউনিটি, আমরা একটা ঐক্য সরকার করতে পারি, উই ক্যান ফোর্স এন মানে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি বলতে পারি। আপনি বললেন যে না ঠিক আছে গভর্নমেন্টে যাওয়া দরকার না, বাট ফর ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমরা নিঃসন্দেহে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের যে 5ই আগস্টের যে অভ্যুত্থানটা হয়ে গেল, 5ই আগস্টের গত বছরে যে অভ্যুত্থানটা হলো, তার কিছু আকাঙ্ক্ষা ছিল না, তার তো কিছু স্বপ্ন ছিল। সেই আকাঙ্ক্ষা তো রাজনৈতিক দলগুলোই তো খুব বেশি ধারণ করেছে বলে প্রতীয়মান। আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে ভেরি মাচ একমত যে 5ই আগস্টের যে স্পিরিট, আন্দোলনের যে আকাঙ্ক্ষা, জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা যে সবাই ক্যারি করতে পারছি সঠিকভাবে, সেটা আমিও বিশ্বাস করি না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন অভ্যুত্থানের ফলে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই জন আকাঙ্ক্ষা যখন আপনার ইমপ্লিমেন্টেড হয় না, অথবা মানুষ যখন হতাশাগ্রস্ত হয় যে আমার এটা তো হচ্ছে না, হলো না, মনে রাখবেন আজকে একটা ছোট্ট কথা বলেছি, এটা আমার দেখা ইতিহাস বা আমি পড়া যতটুকু পড়েছি, সেটা হচ্ছে যখন কোনো অভ্যুত্থানের স্পিরিট, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যখন ফেল করে, ওই অভ্যুত্থান আবার হবে। অভ্যুত্থানের যে মানে স্বপ্ন যে ভেতরে যে লালিত থাকে, এই লালিত স্বপ্ন কখনই মারা যায় না। ওই যেমন আপনার ঠিক অনেকটা ভূমিকম্পের মতো, এটা আফটার শক হবে, মেজর শক হবে, হবেই, বারবার হবে, বারবার মানুষ ছুটে আসবে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মানুষ তো জমিদারতন্ত্রে ফেরত যেতে চায় না, মানুষ প্রজাতন্ত্র কায়েম করতে চায়। আপনি মানুষকে বলবেন আমার দাদাও অমুক জমিদার ছিল, খান বাহাদুর ছিল, আপনার সব প্রজা ছিলেন, সেই প্রজাতন্ত্র তো জনগণ চায় না। রাজনৈতিক দলগুলোর সবার আগে বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোকে সবার আগে বুঝতে হবে। আমি তো জনগণ তার জনগণের রাজ প্রতিষ্ঠা করতে চাই, দ্যাট ইজ ডেমোক্রেসি। এবং এই আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত পুরা পূরণ না হবে, ততবার অভ্যুত্থান হওয়ার, ওই ভূমিকম্পের মতো ততবার অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা, আশঙ্কা বলবো না, আমি যেহেতু মানে আন্দোলনের লোক, আমি বলবো সম্ভাবনা জাগ্রত থাকবে সব সময়। আর এটা কোনো সংকটের বিষয় না, এটা মানে অর্থাৎ মানে বিএনপি এককভাবে ক্ষমতায় গেল, বিএনপি সরকারের সংকট না, সংকটটা তো জাতীয় সংকট। আমাকে তো ফেল করাতে চাবে, আমার অভ্যুত্থানটা ফেল করাতে চাবে, যে তোমরা যে অভ্যুত্থান করেছো ওই দুরাচারী, ওই স্বৈরাচার বলতে চাবে, শি ওয়াজ রাইট, আমাকে ফেল করাতে চাইবে। সুতরাং যারা সবাই মিলে আমরা যারা অভ্যুত্থানটা করেছি, সকল অভ্যুত্থানের শক্তিদের একটা জায়গায় থাকতে হবে, সদা অতন্দ্র প্রহরীর মতোই থাকতে হবে গণতন্ত্রকে টিকে রাখার জন্য। কিন্তু সেটা তো আপনাদের রাজনৈতিক দলগুলো তো সেটা মনে হচ্ছে না। তারা মানে বিএনপি বলেন, জামাত বলেন, এক ধরনের ইনায় বিনায় সেই আওয়ামী লীগের ভোট, এত ভোটের মধ্যে যাওয়ার এক ধরনের মানে প্রচেষ্টা নানাভাবে আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের ভোটার মানে আওয়ামী লীগের ভোটার যারা আছে তাদেরকে কাছে টানার জন্য এক ধরনের চেষ্টা তো আছে। আমি বলতে চাই, আমি একটু এই পয়েন্টে বলি, দ্যাট ইজ আই মাস্ট সে দ্যাট ইজ আ রং অ্যাটেম্পট, মানে রং মানে আপনার ডিসিশন, একেবারে রং কনসেপশন। আমি তো উদাহরণ আপনার আগের পর্বে উদাহরণ টেনেছিলাম
যে নাজি পার্টিকে বর্জন করার মধ্য দিয়েই জার্মানে গণতন্ত্র কনসলিডেটেড হয়েছে, এবং নাজিদেরকে বাদ দিয়ে, নাজি পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন ওই যে ইউরোপের ওই দেশটা বড় দেশটা হলো, তাতে করে ওখানকার গণতন্ত্র আমরা বলি, রাজনৈতিক দলগুলোর নেতারা এটা বলেন, কিন্তু মাঠে গিয়ে আবার বলেন যে সব মামলা প্রত্যাহার হবে, এইটা না ওইটা না, আপনি হয়তো আমাদের মহাসচিবের বক্তব্যের একটা মিস ইন্টারপ্রিটেশন আছে, এটা নয়, এটা জনগণ এটা ভাবে না। আমি যদি অ্যান্টি পিপুল কথা, তো জনগণ যা ধারণ করে না এমন কথা যদি আমি বলি, আই এম শিওর পিপুল এটা অ্যাকসেপ্ট করবে না, করে না। এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া দরকার আছে। নিশ্চয়ই আছে। আমরা রাজনৈতিক দলগুলোর নেতারা এটা আমরা একটু কম বুঝি অনেক পরে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এখানে মানে প্রশাসনের আস্থা ফেরানোর কথা বলা হয়েছে। আমরা দেখলাম চিটাগাঙ্গের জামায়াতের একজন মানে প্রবীণ নেতা গতকালকে তাদের এক অনুষ্ঠানে বলেছে যে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, ইত্যাদি ইত্যাদি। স্কুল কলেজ থেকে শুরু করে সবাই মানে দাঁড়িপাল্লার কথা বলবে। এই যে প্রশাসনকে নেওয়া, হাতে নেওয়া, এই যে কথাগুলো বলা, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ওই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি একটু রিপন ভাইয়ের দুইটা কথার একটু দিই। ঐক্যমত্যের বিষয়, মানে কি ঐক্যমত্য না, জাতীয় সরকার গঠনের বিষয়ে উনি একটা ইস্যু আনছেন। প্রথম কথা হলো সংকট চলমান। ভাইয়ের বক্তব্য থেকেই আসছে সংকট চলমান, এমন না একটা স্টেবল সিচুয়েশন হয়েছে আমরা নির্বাচনে যাচ্ছি, আমরা সংকটটা চলমান, তার ভিতরে নির্বাচনে যাচ্ছি। সংকট নিরসনের জন্য বলা হচ্ছে নির্বাচনী সরকার আসলে ওগুলা আমাদেরকে বললে হবে না, কারণ আমি এই দেশের মানুষ, তো গল্প বেরো তো লাভ নাই, এগুলো নিয়ে কাউন্টার দিয়ে আমার লাভ নাই, এগুলো কিছুই হয় নাই। নির্বাচন করলাম, সবচেয়ে বাজে নির্বাচন হবে, আমি তো বললামই, এখনও বলছি আমি যে সবচেয়ে খারাপ নির্বাচন হবে যদি এই নির্বাচনটা হয়। এখন প্রশ্ন উনি ভাই একটা ইস্যু আনছেন যে ধরেন নির্বাচনের পরে হাসিনাকে আমরা ফেরত আনতে চাইব। ধরা যাক বিএনপি ক্ষমতায় গেল, জামাত অপোজিশনে থাকলো, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিএনপি যদি স্টেপ নেয় যায় শেখ হাসিনাকে ফেরত আনতে চায়, নট এট অল। না আমি তা বলছি, যদি বলে কোনো যেটা হবে না, আমি ওটা বলছি না। আনতে চায় মানে তারে ফাঁসি দেওয়ার জন্য আনতে চায়, সেটাই তো বলছি, আমি সেটাই মিন করছি যে তাকে ফাঁসি দেওয়ার যদি আনতে চায়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি জামাতে জাতীয় সরকার বানানো লাগবে না, জামাত এক পায়ে দাঁড়ানো, সে এটা সমর্থন করবে লাইক এনিথিং। আমি সে কারণে বলছি এই ইস্যুতে জাতীয় সরকার হবে, এগুলো বুলশিট। আপনি জাতীয় সরকার হবে যে সংকট যেহেতু চলমান, না, উনি বলেছেন একটা উদাহরণ দিয়ে বলেছেন, আমি তো সেই উদাহরণটা দিলাম, জাতীয় ঐক্যমত্যটা কেন জরুরি সে কথা বলা, আমিও তো বললাম একটা উদাহরণ তো দিল। এরকম যতগুলো উদাহরণ আনবেন, আপনি যতগুলো উদাহরণ আনবেন। এখন যদি বলেন যে রাষ্ট্রপতি ইনি আছেন তিনিই থাকুক আর জামাত মত দিবে, নাও দিতে পারে, কেননা এই রাষ্ট্রপতি তো সেই সরকারের রাষ্ট্রপতি, সেই বিতর্কে আমি জানি, আমি সেই সিম্পল। আরেকটা বিষয়, 8 মাসে কিন্তু একজন অরাজনৈতিক ব্যক্তির সিদ্ধান্তের মানে উপস্থিতিতে 8 মাসে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে নাই। ফাইনালি সেই অরাজনৈতিক সরকার প্রধানকেই সিদ্ধান্ত দিতে হয়েছে। কাজে ঐক্যমত্য যেহেতু হইতে পারেনি 8 মাসে, সামনে কি ঐক্যমত্য হবে, মানে জাতীয় সরকার হবে, এটা কতখানি এফেক্টিভ সেটা আমি জানি না। এইবার আসেন আপনি প্রশাসন নিয়ে যে কথা বললেন, বাংলাদেশে প্রশাসন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কারণ নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, নির্বাচনের জন্য যারা নির্বাচন করে প্রশাসন নিয়ন্ত্রণ করা জরুরি। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় গিয়া তার প্রশাসনকে ব্যবহার করে মারাত্মক শক্তিশালী রাজনৈতিক দল হন। প্রশাসনকে ব্যবহার ছাড়া যদি পারতেন, তাহলে আজকে ইউনূস সরকার কোনো দলের না। কেউ বলে সে ওই দলের ইনফ্লুয়েন্স করুক, সেটা ভিন্ন কথা, কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। প্রশাসন কতখানি সহযোগিতা করছে সেটা যে যত কথাই বলুক আমরা দেখি, যেটা আমি দেখি, যেটা আমি বিশ্বাস করি, এটা আপনি আমার যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবেন না। সে কারণে আমি বলছি যে যেহেতু কোনো দলীয় না, সেক্ষেত্রেও কিন্তু আপনি এমন কোনো স্টেপ নিতে পারে নাই। ধরেন কথার কথা বলছি, আওয়ামী লীগের তো কোটি কোটি কর্মী আমরা জানি, তাদের রাজনীতি হয়তো আপাতত নিষিদ্ধ আছে, কর্মীদের অ্যাক্টিভিটিস তো নিষিদ্ধ নাই। এখন যদি বলেন মামলা আছে, মামলা থাকে, কিন্তু যে আন্দোলনগুলো হওয়া উচিত ছিল সে বঙ্গবন্ধুর বাড়ির বিষয়ে কথার কথা বলছি আমি, সেটা কিন্তু হয়নি। তাহলে আপনি যদি প্রশাসন থাকার পর আপনি পাওয়ারফুল থাকেন, তাহলে তো আপনার রাজনৈতিকভাবে শক্তিশালী না, আপনি প্রশাসন নিয়ে শক্তিশালী।
সেটা ইতিমধ্যে জামাতও বোধহয় বুঝছে যে প্রশাসন ছাড়া এই দেশে টেকা যাবে না। তাই তিনি প্রশাসনের উপরে কড়া ভাষায় কথা বলছেন যে ওসি সাহেব, মানে আমরা যেখানে যাব সেখানে প্রোটোকল দিতে হবে, স্কুলের হেডমাস্টাররা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলা বেপরোয়া কথা বলছে। ডেফিনেটলি আই মাস্ট নট সাপোর্ট ইট। আমার সাপোর্ট করার প্রশ্নই ওঠে না। এইগুলা রাজনৈতিক বক্তব্য হতে পারে না, এটা একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। একটু শুনে আসি দীপন ভাইয়ের কাছ থেকে এই প্রসঙ্গটা, একটু শুনে আসি তারপর যাই। জি আসলে ভাই, সবাই যখন ক্ষমতায় ছিল বা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যে প্রশাসনকে ব্যবহার করার একটা প্রবণতা আছে এবং করেছেও সব রাজনৈতিক দলগুলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছেন যেগুলো অতীতের ঘটনা করেছে বলেই কিন্তু 5ই আগস্ট হয়েছে। আমি বলছি বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, বারবার হবে যতক্ষণ পর্যন্ত জন আকাঙ্ক্ষা পূরণ না হবে, বলেছি আমি। তার আগে ওনার আগে একটা কথা বলেন, উনি মানে প্রশাসনের দুর্বলতার কথা বলতে যে, মানে ফ্রাজিলিটির কথা বলতে যে উনি বলেছিলেন যে পুলিশের একজন ডিআইজি এবং সেনাবাহিনীর একজন মেজর জেনারেল পালিয়েছে। ট্রু, দ্যাট ডাজ নট মিন প্রশাসন বা সরকার দুর্বল না। আমি যদি এইভাবে বলতে চাই, বরং সরকার ওইটা বোঝানোর জন্য তো বলেছে। হ্যাঁ, সেটা ওইটা বোঝার জন্য প্রশাসন, হ্যাঁ, ওই আমি এটা একমত নই। আমি বরং বলতে চাই প্রশাসন বরং স্টেবল, সরকার যে সরকার, মানে আমি আবারও প্রয়াত মানে আপনার মানে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর সাদাত হোসেন, ওনার একটা বক্তব্য আমার ভীষণ মনে পড়ে। একটা টকশোতে ওনার সাথে আমি ছিলাম, সে কিন্তু উচ্চারণ করছেন, সরকার বলতে বুঝি যার কথায় বন্দুক ওঠে আর নামে। অর্থাৎ সরকার যে সরকার, আমি মনে করি যে অনেক দিন পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে নিজেদের অবস্থানকে কনসলিডেট করেছেন, সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন মোটামুটি ফুল ফুটিং, তার প্রমাণ হচ্ছে ডিআইজিকে এই পরিস্থিতি একজন ডিআইজিকে পালাতে হয়েছে। কারণ ডিআইজি জানতেন যে তিনি এখন আর না পালালে তাকেও মানে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, অর্থাৎ বিচারের সম্মুখীন হতে হবে। ইভেন দ্যাট মেজর জেনারেল, ফ্লাইট মেজর জেনারেল যিনি পালিয়েছেন, তাকেও মানে তার মধ্যে নিশ্চয়ই এই ধরনের একটা অনুভূতি কাজ করেছে যে মানে তাকেও আইনের আওতায় হয়তো আসতে হবে। ওয়েল, এটা গভর্নমেন্টের উইকনেস না, আমি মনে না, তাকে সাজাকে ফাঁকি দিয়ে না আমি তা বলি চলে গেল, এইটাও তো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে গেল প্রশাসনের। না আমি বলছি এটা কেন আপনি এটা বলছেন যে এইটা প্রশাসনের কোনো, এটা সরকারের দুর্বলতা নয়। অবশ্যই এইটা তো প্রশাসনের দুর্বলতা, সরকারের দুর্বলতা, সরকারের ইন্টেলিজেন্স, মানে সরকারের নজরদারি কোনো কিছু নাই। আমি একটা ব্যাখ্যা দিই, সরকারের আমি সরকার বলেছি, সরকারের দুর্বলতা নয়। তবে সরকার তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না, এর অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে। আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গের নজর, যেটা আপনি বলেছেন রাইট, নজরদারিত্বের মানে আপনার দুর্বলতা বা অভাব, এগুলো ছিল, স্ল্যাক ছিল নিঃসন্দেহে, সেটার ফাঁক ফোকর দিয়ে বেরিয়েছে। বাট আমি যেটা পয়েন্ট আউট করতে চাই, ফোকাস করতে চাই, যে তারা বিচারের সম্মুখীন হতে পারে এই সরকারের আমলে বা সরকার কর্তৃক, সেটা তারা মাথায় মানে কগনিজেন্সে নিয়েছিলেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ সরকার, আচ্ছা ওই এই প্রসঙ্গে বাদ দেন, এটা উনি বলেছেন। আমি ডক্টর আসাদুজ্জামান জীবন, আমরা আলোচনায় ছিলাম, প্রশাসনিক বিষয়ক আলোচনায় ছিলাম, আপনি আলোচনা করছিলেন একজন মেজর জেনারেল এবং ডিআইজির পালিয়ে যাওয়ার বিষয়েও আপনি মানে কথা বলছিলেন। সব কিছু মিলে আরেকবার একটু শুরু করুন যেখানে ছিলেন আপনি। তো যাক, আমি যেটা বলছিলাম যে মানে গভর্নমেন্ট সাকসেসফুলি, গভর্নমেন্ট যে তারা গভর্নমেন্ট, দেশে একটা গভর্নমেন্ট আছে, সোজা কথা, দেশে একটা সরকার আছে, দ্যাট ইজ এস্টাবলিশড। এরপরে যদি একটু মানে জামাত নেতার বক্তব্য, আমি তাকে চিনি, তিনি একজন সিনিয়র লিডার। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে বক্তব্য, আমি তার ভিডিও যে স্পিচটা শুনলাম, আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এটা আনবিলিভেবল যে একটা পলিটিক্যাল পার্টির নেতা, তিনি জামাত হন, যেই হন না কেন, এই জাতীয় কথা, প্রশাসন মানে নিয়ন্ত্রণে থাকবে, ওসিকে প্রোটোকল দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ইটস নট ফেয়ার। তিনি জামাতের নেতা, তিনি হি মেড এ মানে
বিগ ব্লান্ডার ফর জামাত আই মারছে, হি মেড এ বিগ ব্লান্ডার ফর জামাত ইসলাম। যদিও জামাত ইসলামী, চিটাং জামাত ইসলাম বিবৃতি দিয়ে বক্তব্য এটা বলেছে, বিবৃতি, শোনেন, এটা যে বিবৃতি দলের বক্তব্য এটি না, না। দলের যদি এটা দলের বক্তব্য যদি না হয়, তো ফার্স্ট অফ অল উনি তো একজন সিনিয়র লিডার, উনি ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট। আমি যদি জামাতের নেতা হইতে শীর্ষ পর্যায়ে যদি আমি মানে নেতা হতাম, আমি যা করতাম, আমি পার্টির যেটা করা উচিত, যেটা ইট ইজ এক্সপেক্টেড, ওনার বক্তব্যের সাথে পার্টি একমত না। এখন জনগণ তো দেখতে চায় যে এই জাতীয় একজন বক্তব্য, যার স্পিচ এত অ্যারোগ্যান্ট, যিনি প্রশাসনকে পদানত করতে চান, প্রশাসনকে ইন্ডিপেন্ডেন্টলি চলতে দিতে চান না, আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ম মাফিক চলতে দিতে চান না। তো এই যে অ্যাটিচিউড, এই যে অ্যাপ্রোচ, এটা তো একটা ভয়াবহ অ্যাটিচিউড, ভীষণ মাত্রা ভয়াবহ অ্যাটিচিউড। এই ভয়াবহ অ্যাটিচিউড তো রীতিমতো প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আদার ইনস্টিটিউশনকে রীতিমতো বিচলিত করে ফেলবে, আতঙ্কিত করে ফেলবে। এই আতঙ্ক এবং আপনার বিচলতার পরিস্থিতি থেকে যদি জামাত যদি নিজেদেরকে স্কিপ করতে চায়, এই দায় যদি কাঁধে নিতে না চায়, আমার সাজেশন হবে ওখানে নিশ্চিত দলের, কিন্তু আগেও জামাতের প্রার্থী ছিলেন, ওনার এই কথাগুলো বলার জন্য, ওনার এই দুর্বিনীত মনোভাবের জন্য, হ্যাঁ, এটা তো একেবারেই আপনার প্রজাতন্ত্রে তো প্রশাসন বলেন, লেজিসলেটিভ বলেন, এই সমস্ত অঙ্গের তো একটা ভারসাম্য থাকে। এটা তো ভারসাম্য বিরোধী প্রচন্ড একটা স্বৈরাচারী বক্তব্য। এটার জন্য জামাতকে বলা উচিত, এই বক্তব্যের জন্য তাকে আমাদের ওই আসনের প্রার্থিতা থেকে তাকে আমরা প্রত্যাহার করলাম, অর্থাৎ তার ক্যান্ডিডেচার ক্লোজ করে দেওয়াটা ঠিক হবে। আর এইখানে অন্য রাজনৈতিক দলের জন্য শিক্ষণীয় হচ্ছে না, অন্য রাজনৈতিক দলের এই অ্যাটিচিউড, আমি বলছি অ্যাটিচিউড অ্যান্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেশন, টুয়ার্ডস জুডিশিয়ারি, টুয়ার্ডস পুলিশ, হোয়াট এভার, তার নিজের সীমার মধ্যেই আইন সভার সদস্যদের কোথায় থাকতে হবে, দ্যাট ইজ ডিটারমাইন্ড। এর বাইরে হাঁটা চলার এবং স্বপ্ন দেখাটা, এটা আত্মঘাতী। জি, নিশ্চয়ই। অ্যাডভোকেট আবিহনা রাজ্জাকি, এই প্রসঙ্গে ছোট্ট করে একটু আপনার কাছ থেকে শুনে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে যে এরকম জামাত নেতা আজকে যে বা গতকালকে যেই প্রশাসন নিয়ে যে বক্তব্য দিয়েছে, আমরা অতীতে বিএনপি সহ অন্যান্য অনেক দলেরই নেতাদের এরকম কথাবার্তা আমরা শুনেছি। হ্যাঁ, এটা ধরেন সব দলই এমন অনেক সময় এমন বেপরোয়া কথা বলছে, যদি সেটা জোরালো প্রতিবাদ না হইলেও তাহলে টিকে গেল কথাটা। আর যদি প্রতিবাদ হয় তখন বলে এটা তার ব্যক্তির, এই যে ব্যক্তির কথা। আপনি ওইরকম একটা ফোরামে থেকে আপনি সাবেক এমপি, এবং আমরা জামাতে অনেকেই বলে বা সবাই আমরা জানি যে তারা রেজিমেন্টেড এবং তারা একটা নিয়মের মধ্যে চলে, তাদের ভিতরে বিশৃঙ্খলাটা কম। আর সেক্ষেত্রে এইরকম একটা বক্তব্য আমার কাছে মনে হয় যে দায়িত্বশীল একটা ব্যক্তির পক্ষ থেকে এই বক্তব্যটা এভাবে আসা ঠিক হয় নাই। এবং পাশাপাশি যদি জামাত বলে থাকে শীর্ষস্থানীয়রা এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, তাহলে এটা গয়ের হইল সেই সাবেক যে বিভিন্ন দল বলতো তার সাথে মিলে যায়। ভাই, জনগণ তো গিনিপিগ না, আপনাদের প্রত্যেকটা ঘটনা তো মানুষ আমলে নেয়। আর বিশেষ করে 5ই আগস্টের পর খুব সেন্সিটিভ প্রতিটা স্টেপ, এটাকে মানুষ হিসাব নিকাশ করে, প্রতি মুহূর্তে আপনাদের রং পাল্টাচ্ছে। আবার এটা এমনও হতে পারে যে কথিত আছে যে বড় দল ওনরা বলছে প্রশাসন নাকি সব জামাত সাজায় ফেলছে। আচ্ছা, পাল্টা কথাও আছে, পাল্টা আছে, তারা বলছে আবার বিএনপি সব প্রশাসন না। একই আজকে আরেকটি অনুষ্ঠানে আমাদের জামাত সেক্রেটারি জেনারেল বলেছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কিত জামাত, প্রশাসন একটি দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এই যে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগটা, এটা আমার কাছে মনে হয় অনেক সময় ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে তো দুইজনই প্রশাসন সাজাইছেন যে যতটুকু পারছেন। আর যদি ইফ ইট ইজ নট এ ফ্যাক্ট, তাহলে একটা ইস্যু বানায় রাখা, পরাজিত হওয়ার পর বলা যাবে ও প্রশাসন দিয়ে জিতছে, আর যিনি হারবেন তিনি বলবেন প্রশাসন আমাকে হারিয়েছে। এইগুলো আমার কাছে মনে একটা স্ট্যান্ডবাজি বলা চলে, বাট আপনার দেশটা তো আগের জায়গায় নাই। আর এই ক্রাইসিস টাইমে এত মস্করা বা এত ঠাট্টা, এত হালকা কথা এগুলো বলা ঠিক না। পাশাপাশি বিএনপি, ওই স্থানীয় বিএনপি আবার প্রতিবাদও করছে তাকে গ্রেফতার করা হোক। এখন তাকে গ্রেফতার করা হোক, এই গ্রেফতার যদি না হয় তাহলে কি হবে? তাইলে কি সেটি টিকে যাবে? জামাত কি অ্যাকশন নেয় সেটাও দেখার বিষয় আছে। আমি সব শেষ করে দিচ্ছি। আমি এখন সামনে যেটা দেখতেছি, 1 নম্বর, আমরা নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচনে অনেক জটিলতা আমরা আগে আলাপ করছি, সেটা নিয়ে এখন আমার কথা বলে আর লাভ নাই।
আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। পাশাপাশি দায়িত্বশীল দল যারা সম্ভাব্য যিনিই ক্ষমতায় যাবেন, সম্ভাব্য যারা আমরা মনে করি, তারা বলছেন ক্ষমতায় গিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, যেটা একটা ইন্ডিকেশন যে এই যেহেতু সংকটকালীন ইয়ের ভিতর থেকে আমরা নির্বাচনটা করতে যাচ্ছি, কারণ 5ই আগস্টে যদি আমরা সবাই শয়তান থাইকে থাকি, 6ই আগস্ট আমরা ফেরেস্তা হয়ে যাইনি। কাজেই এই যে ঝামেলাটা রয়ে গেছে, এই ঝামেলাটা এড়ানোর জন্য জাতীয় সরকারের একটা, এটাকে কি বলে, একটা লোভনীয় কিছু একটা উপস্থাপন করা, প্লাস ক্রাইসিস নিশ্চিত আছে। সেক্ষেত্রে মনে হয় যদি নির্বাচন হয়ে যায় আর এরকম ক্রাইসিস আমরা পড়ি, তাহলে ধরে নিতে হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে সেটার সেকেন্ড ফেজে আমরা ঢুকতেছি। এইটা আমার কাছে মনে হয়। এটা অবশ্য ডক্টর আসাদুজ্জামান রিপনও একই কথা বলেছেন, আপনার মতন এত সরাসরি না বললেও বলেছেন। ডক্টর রিপন, আপনার কাছ থেকে হাতে বেশি সময় নেই আমাদের, একটু ছোট্ট করে শুনতে চাই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলেছেন এবং এটা পুরনো ইঙ্গিত, বহু আগের থেকে আপনারা একে অপরের প্রতি এই ইঙ্গিতটা করেন, কিন্তু সেদিকে আপনি নিশ্চয়ই যদি কোনো কথা থাকে আপনি বলবেন। আমি আজকের পত্রিকার একটি উদ্ধৃতি দিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আজকের পত্রিকায় মানে বলা হয়েছে 40টিরও বেশি আসনে বিএনপির নমিনেশন নিয়ে অসন্তোষ, কিভাবে সামলাবে বিএনপি শুনতে চাই, এবং এই নমিনেশন নিয়ে অসন্তোষের কারণে বিভিন্ন স্থানে গত কয়েকদিন যাবৎ সড়ক অবরোধ, তারপরে ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ঘটেছে গতকাল এবং আজকেও কিশোরগঞ্জ 5, রাজশাহী 3 সহ বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ। আপনি আপনার টেলিভিশন চ্যানেলে এই বিষয় নিয়ে আমি অনেকগুলো কথা এর আগে বলেছি। বাংলাদেশে যতদিন না মানে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে সংস্কারের ভাবনা হলো, সংস্কারের কথা আমরা বলেছি, অনেক সংস্কারের প্যাকেজ এসছে ইত্যাদি ইত্যাদি। একটা গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা মানে আদৌ সংস্কারের প্রস্তাবে যায়নি বা সংস্কারের প্রস্তাব কেউ দেয়নি। সেটা হচ্ছে যে প্রতিবার নির্বাচন আগে এই বাংলাদেশ, আমার যতদূর খেয়াল হয় 73-এর সময় আমি বেশ ছোট থাকার কারণে অতটা আমার সারা দেশের ক্যাচাল কুচাল অতটা আমার মানে মেমোরিতে নাই, বাট অনওয়ার্ড যতগুলো নির্বাচন প্রায় জায়গাতেই নির্বাচনের মনোনয়ন নিয়ে এ কাইন্ড অফ আপনার ডিসস্যাটিসফ্যাকশন, এ কাইন্ড অফ ডেমনস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নানা ধরনের ঘটনা ঘটে। ইভেন আওয়ামী লীগের আমলে তথাকথিত পাতানো নির্বাচন, রাতে নির্বাচন, আমিডামি নির্বাচনও অসন্তোষের শেষ ছিল না। আমি আসছি আমি রিমেডির কথাই বলছি। তখনও দেখতাম যে গাছ কেটে রাস্তা অবরোধ করা, কলা গাছ কেটে ফেলে ইত্যাদি ইত্যাদি। এবং এবারও কিছু কিছু জায়গায় এরকম ঘটনা, মানে গাছ কাটাকাটি হয়নি, বাট বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। আপনি 40টা জায়গার কথা বলেছেন। আমি বলিনি পত্রিকা, হ্যাঁ মানে আপনি উদাহরণ টেনেছেন। আমি আমার পার্টির লোকদের উদ্দেশ্যে, আমি পার্টির একজন ভাইস চেয়ারম্যান, তাদের প্রতি আমার অনুরোধ, তাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে যে এই নমিনেশনটা আপনার পার্টি দিয়েছে, অর্থাৎ আমাদের দল দিয়েছে। মানে এটা প্রাথমিক, দিস ইজ নট এ ফাইনাল ওয়ান, এটা প্রাথমিক সম্ভাব্য, এটা পার্টির মহাসচিবের স্টেটমেন্টে আমি যতদূর বুঝেছি। সুতরাং এখানে আপনার এত সিরিয়াস রিয়াকশন দেওয়ার কোনো জাস্টিফিকেশন ছিল না। মানুষের হয়রানি হতে পারে, জনভোগান্তিতে এমন কোনো কর্মসূচিতে কোনো যারা মনোনয়ন পাননি তাদের এই ধরনের কোনো ডেমনস্ট্রেশন করা ঠিক হবে না। পার্টির হায়ারকির কাছে তাদের যদি কোনো বক্তব্য থেকে বিবেচনার জন্য আবেদন করে তারা করতে পারেন, নট থ্রু দিস ওয়ে। বাট আমার সাজেশন হচ্ছে অন্যটা, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ব্যবস্থাটা, এই ঘটনাগুলো ভবিষ্যতেও ঘটবে। কারণ বাংলাদেশে তো হয়ে যায় কি, বাংলাদেশে তো এমপিশিপটা হচ্ছে এক ধরনের জমিদারতন্ত্র, যে কথাটা আমি বলি, এক ধরনের জমিদারতন্ত্র। আপনি একবার যদি নির্বাচিত হন 5 বছরের জন্য জমিদার হওয়ার একটা লাইসেন্স পেয়ে গেলেন এবং জনগণকে প্রজা মনে করেন। আপনি নির্বাচিত হওয়ার পরে ঢাকায় থাকেন, এলাকায় যান না, অথচ আপনার এমপি হোস্টেলটা নামই হোস্টেল, আপনার হোস্টেল থাকার কথা না। আপনি এমপি গিরি করবেন, আপনার ব্যবসা চালায় যাবেন, আপনার পেশা চালায় যাবেন, উকিল হলে ওকালতি করতে যাবেন, ডাক্তারি করে, সাংবাদিক হলে সাংবাদিকতা সব কিছু করবে, আর ওটা একটা পার্ট টাইম বিজনেস। এমপিশিপটা ফুল টাইম বিজনেস যদি হতো এবং এমপি হওয়ার মতো যেটা মানদণ্ড নির্ধারিত থাকতো, 5ই অগাস্টের স্পিরিটটাকে যদি ধারণ করতাম, যে পাবলিক কনসেপশনে, পাবলিক পারসেপশনে কোন লোকগুলোর গ্রহণযোগ্যতা আছে অথবা যোগ্যতা নেই, সেগুলো যদি আমলে নিতাম, তাহলে হয়তো মানে আরও বেটার কিছু হতে পারতো। কিন্তু এত বেটার কিছু করার দায়িত্ব আমার আপনার তো নেওয়ার দরকার নেই, এটার জন্য একটা সিস্টেম দরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা করে নির্বাচনের আগে, প্রতিটা নির্বাচন অনুষ্ঠানের আগে বছরখানেক আগে তার একটা প্রাইমারি ইলেকশন ওই দেশে ইলেকশন কমিশন করে, অর্থাৎ প্রাইমারি ইলেকশনটা অনুষ্ঠিত হয় পার্টির অভ্যন্তরে। এগুলো বললে তো আর লাভ নাই, কারণ আমরা নিজের দলেই তো প্র্যাকটিস নাই আমাদের। আইনটা নাই, এই আইনটা করাটা ভবিষ্যতে খুব দরকার হবে। এই আইনটা তাতে হবে কি দলের মধ্যে সংহতি থাকবে, বিভেদটা থাকবে না। আমি কি 10 সেকেন্ড পেতে পারি? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে টানি। বাংলাদেশ বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক, তার নাম ছিল আবুল হাশেম। তিনি আমেরিকা যাওয়ার পর তার নাম হয়েছে হ্যানসেন ক্লার্ক, সিলেটের বিয়ানীবাজার তার বাড়ি। হি বিকেম এ কংগ্রেসম্যান অফ দ্য ইউনাইটেড স্টেটস, ওখানকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসম্যান হন। তো পরবর্তীতে তিনি যখন নির্বাচিত, আমি যখন আমেরিকায় তার সাথে কথা বলতে গেলাম, তিনি বাংলাদেশ ছিলেন, আমার দলের পার্টির প্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন তার ওই কংগ্রেসম্যান পিরিয়ডে। তো পরে তিনি নমিনেশন পান নাই, নির্বাচনে হেরে গেছেন, প্রাইমারিতে হেরে গেছেন। আমি হ্যানসেন ক্লার্ককে জিজ্ঞেস করলাম ওভার ফোন, তিনি বললেন যে না, আমি তো পার্টির প্রাইমারিতে আমি হেরে গেছি। তার কিন্তু কোনো কমপ্লেন নাই তার পার্টির হায়ারার্কির প্রতি, কমপ্লেন নেই তার পার্টির প্রতি, তিনি নির্বাচনে হেরে গেছেন। বাংলাদেশে যেই অস্থিরতা এবং এই যে নির্বাচনের যে জমিদারতন্ত্র, এটাকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আমাদের নির্বাচনী ব্যবস্থায় মনোনয়ন প্রথার ব্যাপারে এখানে একটি প্রাথমিক নির্বাচন ব্যবস্থাটা ইনক্লুড করাটা খুব জরুরি হবে। সেটা আইনিভাবে না হলেও ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান সংগঠিত হলে আমার মনে হয় পরবর্তী একটু সময় 10 সেকেন্ডে যদি একটু বলতেন। 10 সেকেন্ড কি বলবো, এখন নির্বাচন হতে যাচ্ছে না, নির্বাচন হতে যাচ্ছে, যেটি বলতেছে আমরা দলের মধ্যে তো গণতন্ত্র ঠিক মতন দেখি না, কিন্তু তারপরও মনোনয়নের জন্য এইটা যদি আপনি আমাকে বলেন, তাহলে আমাকে এইটাই বলতে হয়, গণতন্ত্র দলের ভিতরে নাই, 1 নম্বর। 2 নম্বর, দলগুলা যেটা বলে যে আমরা এই দফা দিছি, আমরা অনেক আগের থেকে বলে আসছি, এইটা ভাই সংবিধান সংশোধন হোক বা সংবিধান ইনক্লুড হোক বা না হোক, আপনাদের নিজ নিজ দলীয় গঠনতন্ত্রের ভিতরে এটা ইনক্লুড করে আস্থা তৈরি করুন। আপনার গঠনতন্ত্রে ইনক্লুড করলেই তো হয়ে যায়। আমার মনে হয় আপনি যখন আপনার গঠনতন্ত্রে ঢুকাইতে পারতেছেন না, উই ক্যানট ট্রাস্ট ইট। ওকে, জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুইজনকে অনেক 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 ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।